আধা ঘন্টা, 30 মিনিট থাকবে, 30, আধা ঘন্টা। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের বিসিএস ইংরেজি সাহিত্যের ক্লাস নিয়ে। তো আমাকে শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যেয়ে থাকে কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে শোনা যেয়ে থাকে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আনিকা, উর্মি, আকাশ, লিনা, জান্নাতুল ফেরদৌস, মিম, শফিউর রহমান, রাজীব, শুভ, আরমিন আক্তার সবাই লিখেছেন ক্লিয়ার। এখন শুরু করবো হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। তো আমরা রেনেসাঁ পিরিয়ডের মূলত 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে, এবং সেই 4টা ভাগের ভেতরে আমরা কিন্তু 2টা ভাগ অলরেডি শেষ করে ফেলেছি। আমরা কিন্তু এলিজাবেথন পিরিয়ড এবং ক্যারোলিন পিরিয়ড কিন্তু আমরা শেষ করে ফেলেছি অলরেডি। তো মাঝে জ্যাকোবিন এজটা বাকি ছিল। তো আজকে এটা খুবই একটা সংক্ষিপ্ত চ্যাপ্টার, তো আমরা আজকে এটা শেষ করব। এবং এটা শেষ করে আমরা আজকে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যে আসলে ভূমিকা, এটার যে আসলে তাৎপর্য, এবং ইংল্যান্ডের ইতিহাসে নিও ক্লাসিক্যাল পিরিয়ড আসলে কিভাবে মানুষের মনে ইম্প্যাক্ট ফেলেছিল, সেগুলো কিন্তু আজকে আমরা একদম ইতিহাস থেকে জানবো, এবং সেখান থেকে বিসিএস কিভাবে প্রশ্ন হতে পারে সেটা আজকের ক্লাসে দেখবো। আচ্ছা, তো শুরু করবো হচ্ছে আজকের ক্লাস দ্য জ্যাকোবিন এজ দিয়ে। তো আমরা একটু ফিরে যেতে চাই। তো জেমসন, অর্থাৎ যখনই এলিজাবেথন পিরিয়ডের পরে কিন্তু আসে জ্যাকোবিন পিরিয়ড। আমি শিখিয়েছিলাম এলিজাবেথন পিরিয়ডের পরে জ্যাকোবিন পিরিয়ড। তো রানী এলিজাবেথের মৃত্যুর পরে কিন্তু এই জেমস ওয়ান নামে একজন রাজা, তিনি কিন্তু ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেছিলেন। এবং সেই জেমস ওয়ান রাজার একটা ল্যাটিন নাম ছিল, সে নামটা হচ্ছে জ্যাকব। এবং সেই জ্যাকব থেকে কিন্তু মূলত জ্যাকোবিন এজ, সে জ্যাকব থেকে কিন্তু মূলত জ্যাকোবিন এইজের নামকরণ করা হয়েছে। এবং সেই জ্যাকোবিন এইজের সময়কাল হচ্ছে 1603 থেকে 1625। খুবই কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য, এবং সংক্ষিপ্ত যেহেতু সময়টা বেশি দীর্ঘ নয়, এবং এই দীর্ঘ সময় না থাকার কারণে এখানে কিন্তু আসলে অত বেশি কবি সাহিত্যিক এই পিরিয়ডে আসে নাই। তো আসলে এই পিরিয়ডকে যে এই জ্যাকোবিন এইজের কথা বললেই যে ব্যক্তির কথা সবার আগে আসে, তার নাম হচ্ছে জন ডান। এবং এই জন ডানকে আসলে একটা বিশেষ নামে উপাধি দিয়ে আসলে ভূষিত করা ইংল্যান্ডের ইতিহাসে, ইংল্যান্ডের সাহিত্যের ইতিহাসে। এবং তাকে হচ্ছে দ্য পোয়েট অফ লাভ, অর্থাৎ তাকে হচ্ছে ভালোবাসা কবি বলা হয়। তিনি তার কবি সাহিত্যে, তিনি তার সাহিত্য কর্মে ভালোবাসাকে তিনি নানাভাবে সংজ্ঞায়িত করেছেন, এবং ভালোবাসাকে তিনি নানাভাবে উপস্থাপন করেছেন। এবং ভালোবাসার যে আসলে অনেক প্রকার দিক আছে, এবং সবার মনে যে এক প্রকার বসন্ত আসে না, মানে ভালোবাসার বসন্ত, ভালোবাসার ফুল যে সবার মনে একরকম ভাবে ফোটে না, সেগুলো কিন্তু আমরা তার যে রচনা, তার যে সাহিত্যকর্ম, তার যে ভালোবাসা নিয়ে রচিত সাহিত্যকর্ম, আমরা কিন্তু সেখানে একদম বিস্তারিত দেখতে পারবো। আচ্ছা, তো তাকে হচ্ছে 2টা নামে অভিহিত করা, একটা হচ্ছে তাকে বলা হচ্ছে দ্য পোয়েট অফ লাভ, মানে ভালোবাসার কবি। এবং শুধুমাত্র এই জ্যাকোবিন এজ নয়, টোটাল ইংরেজি সাহিত্যে যতগুলো পিরিয়ড আছে, তার মতো করে আসলে ভালোবাসা নিয়ে কোনো ইংরেজি সাহিত্যিক ভাবে রচনা করতে পারেননি, এবং সব মিলে তাকে কিন্তু আসলে ভালোবাসা কবি বলা হয়ে থাকে। এবং তাকে আরেকটা বিষয় তার সাথে নামের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে তাকে আসলে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়, এবং তাকে হচ্ছে আধ্যাত্মিক কবি বলা হয়ে থাকে। অর্থাৎ ভালোবাসার সাথে যে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে, রিলেশন আছে,
সেটাও কিন্তু তিনি তার এই সাহিত্যকর্মে দেখিয়েছিলেন। এবং ভালোবাসা নিয়ে তার একটা বিখ্যাত কোটেশন, বিখ্যাত উক্তি হচ্ছে, লাভ ইজ নট সো পিওর, লাভ ইজ নট সো পিওর আর অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ তার ভাষ্য মতে ভালোবাসা কিন্তু খাঁটি এবং বিমূর্ত বিষয় নয়, অ্যাজ দে ইউজ টু সে, এবং তার কথা মানে হচ্ছে যে ভালোবাসা মানে হচ্ছে সেখানে একটা ফিজিক্যাল একটা চাহিদার কথা সেখানে থেকে যায়। এবং তিনি কিন্তু সেখানে বলেছেন যে এই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালোবাসাটাকে আসলে ইউজ করা হয়। তো এইটার যে অর্থটা, এটা হচ্ছে আপেক্ষিক অর্থ, এর কিন্তু একটা অর্থ আছে। আমি সে ভেতর অর্থটাই বললাম তার মতো করে, যে বর্তমানে যে ভালোবাসা হচ্ছে সে ভালোবাসার বেশিরভাগ ভালোবাসার মধ্যে হচ্ছে আসলে ফিজিক্যাল নিড বা আর তার যে বিভিন্ন ধরনের লিপ্সা সেগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালোবাসাটাকে ইউজ করা হয়। এবং এটা হচ্ছে আমাদের জন ডানের কথা, যে লাভ ইজ নট সো পিওর অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অ্যাজ দে ইউজ টু সে। এটা কিন্তু বিসিএস একদম কোটেশনটা দিয়ে দেয়, যে এই কোটেশনটা মূলত কার উক্তি। উক্তিটা কিন্তু আমাদের জন ডান, যাকে বলা হচ্ছে ভালোবাসার কবি বা দ্য পোয়েট অফ লাভ। এবং ভালোবাসা নিয়ে তার আমরা আমরা ভালোবাসার যেহেতু যেহেতু কথা বলছিলাম, এবং ভালোবাসা নিয়ে তার প্রথম কবিতার নাম হচ্ছে দ্য গুড মরো। দ্য গুড মরো হচ্ছে তার একটা বিখ্যাত পোয়েম। এই পোয়েমে তিনি অশরীরী, এই পোয়েমে তিনি আসলে অশরীরীর কথা তিনি আসলে বলেছেন। তো এই সুপার ন্যাচারাল কিছু মানে হচ্ছে যে জিন ভূত দেবদত্ত এই টাইপের বিষয়গুলোকে মূলত আসলে অশরীর ভাষায় ব্যাখ্যা করা হয়ে থাকে। তো এই অশরীরী কিংবা যেই বিষয়গুলো আমাদের মূল প্রাকৃতিক জগতের বাইরে, সেগুলোকে কিন্তু মূলত আসলে আধ্যাত্মিকতার বিষয়গুলো ধরা হয়, যেগুলো আমাদের একদম মানে সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে, আমাদের দৈনন্দিন জীবনের বাইরে যে। এবং সেখানে তিনি অশরীরীর কথা এনেছেন। এবং একটু আগে কিন্তু বলেছিলাম তাকে শুধুমাত্র ভালোবাসার কবি না, তাকে কিন্তু আধ্যাত্মিক কবি বলা হয়ে থাকে। এবং তিনি ভালোবাসা এবং আধ্যাত্মিকতাকে একইভাবে কবি সম্পর্ক বা রিলেশনশিপে পরিণত করতে পারতেন তার কবি সাহিত্য আর কাব্য সাহিত্যে। আচ্ছা, তো দেখেন, এবং তিনি এখানে দেখিয়েছেন যে অশরীরী একটা প্রেমের মধ্য দিয়ে তিনি ভালোবাসার দুইটা দিক তিনি দেখিয়েছেন। একটা দেখিয়েছেন তিনি অবুঝ ভালোবাসা, এবং একটা দেখিয়েছেন হচ্ছে পরিপক্ক ভালোবাসা। তো একটা ছেলে বা একটা মেয়ে যখন টিন এজে থাকে, টিন এজে থাকাকালীন আসলে সে যে ভালোবাসার প্রেমে পড়ে, সে ভালোবাসার ভেতরে কিন্তু মানে বিবেকের থেকে আবেগ বেশি থাকে। পক্ষান্তর ওই একই ছেলে বা একই মেয়ে যদি সেই ছেলে বা সেই মেয়েটা যদি প্রেমে পড়ে আর একটু বেশি অ্যাডাল্ট হয়ে, মানে অ্যাডাল্ট বলতে হচ্ছে আমি বললাম যে ইউনিভার্সিটি স্টেজে যদি যে প্রেমে পড়ে, এবং সেই শিক্ষার্থী টিনেজে থাকাকালীন মানে এসএসসি বা তার নিচে থাকাকালীন যে প্রেমটা সে করে, সেই প্রেমের ভেতরে কিন্তু আবেগ বিদ্যমান থাকে। কিন্তু আসলে যত বয়স হয় তার ভেতরে কিন্তু ম্যাচুরিটি গ্রো আপ করে। তো এই ম্যাচুরিটি গ্রো আপ করার কারণে তার ভেতরে কিন্তু পরিপক্ক ভালোবাসাটা জন্ম নেয়, এবং পরিপক্ক ভালোবাসায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেমে সফল হয়। এবং তার যে আসলে অবুঝ ভালোবাসা ছিল, যে ভালোবাসা আসলে সে তার বেশিরভাগ ক্ষেত্রে আবেগ নিহিত ছিল, সেই ভালোবাসাটা কিন্তু বেশি স্থায়ী হয় না। মানে বর্তমান প্রেক্ষাপট আলোকে আমাদের কিন্তু এই দ্য গুড মরো, এই অবুঝ এবং পরিপক্ক ভালোবাসার দিকটি আপনাদের বললাম। এবং তিনি এটা সম্পূর্ণভাবে অশরীর মাধ্যমে এই দুইটা বিষয় উপস্থাপন করেছেন। তো চলে গেল হচ্ছে আমাদের দ্য গুড মরো, তার বিখ্যাত ভালোবাসা নিয়ে কবিতা। আচ্ছা, এবার যাব হচ্ছে দ্য সানরাইজিং পোয়েম, অর্থাৎ পরবর্তী কবিতা জন ডানি, সেটার নাম হচ্ছে দ্য সানরাইজিং পোয়েম। আচ্ছা, এখানে তিনি সূর্যের প্রতি, এখানে মূলত তিনি আসলে সূর্যের প্রতি তা অভিযোগ করেছেন। তিনি এত কিছু থাকতে সূর্যের প্রতি অভিযোগ করার কারণে হচ্ছে যে সূর্যের কাজই কিন্তু সব জায়গায় আলো দেওয়া। এবং আমাদের কবি, আমাদের জন ডান সূর্যের প্রতি অভিযোগ করেছেন যে ভালোবাসার যখন ঘনিষ্ঠ মুহূর্ত চলে আসে, ঘনিষ্ঠ মুহূর্তে কিন্তু যখন রোমান্টিকতা দেখা দেয় মানে প্রেমিক প্রেমিকার মনে, সেই রোমান্স করার সময় সূর্য কেন সেখানে আলো দেয়, এজন্য কিন্তু তিনি আমাদের এই জন ডান ভালোবাসার কবি সূর্যের প্রতি ক্ষিপ্ত। তিনি সূর্যের কাছে অনুরোধ করেছেন যে তোমার আসলে আলো দেওয়ার অনেক জায়গা আছে। এবং তিনি সূর্যকে বলেছে যে সূর্যকে বলেছে তুমি দেখবা যে আমাদের দেশে কিন্তু যারা কৃষানি আছেন, কিংবা আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ আছে, শিক্ষার্থী আছে, তুমি তাদের দিকে আলো দাও, যাতে করে তারা সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। কিন্তু যারা মূলত আসলে প্রেম ভালোবাসায় লিপ্ত আছে, যে সমস্ত তরুণ তরুণীরা যারা আসলে ভালোবাসার মধ্যে রয়েছে, তারা যখন আসলে রোমান্সে লিপ্ত থাকে, সে রোমান্টিকতার সময় যাতে করে তুমি ওখানে আলো না দাও। এবং সেই সূর্য কেন সেখানে আলো দেয় কবত কবুতর ওখানে, এটা নিয়ে কিন্তু আমাদের জন ডানের কিন্তু ব্যাপক অভিযোগ। এবং সেই অভিযোগটা কিন্তু তিনি আসলে রূপক ভাষায় তার এই দ্য সানরাইজিং এই পোয়েমে কিন্তু তিনি আসলে তুলে ধরেছেন সূর্যের প্রতি অভিযোগ। আচ্ছা, চলে গেল হচ্ছে তার 2 নম্বর কবিতা। এবার যাবো হচ্ছে আমরা তার 3 নম্বর কবিতা, সেটা হচ্ছে আচ্ছা, এবার যাবো তার 3 নম্বর কবিতা, সেটার নাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। দ্য ক্যানোনাইজেশন। আচ্ছা, এই ক্যানোনাইজেশন কবিতা আমাদের জন ডান তিনি ভালোবাসার একটা নিরিবিলি ক্ষণ কামনা করেছেন। অর্থাৎ ভালোবাসতে গেলে
বা ভালোবাসার কথা যখন একজন প্রেমিক প্রেমিকাকে আসলে প্রকাশ করে, তখন কিন্তু নিরিবিলি ক্ষণ থাকা জরুরি। মানে আপনি যখন আপনার অ্যাকুরেট ফিলিংটা প্রকাশ করতে যাবেন কারো কাছে, তখন যদি আপনার চারপাশে প্রেসার থাকে, আপনার চারপাশে আসলে অন্যরকম একটা সিচুয়েশন থাকে যেটা আপনার আসলে প্রতিকূল পরিবেশ, তখন কিন্তু আপনার সেই ফিলিংসটা আপনার প্রিয়তমা বা প্রিয় আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে কিন্তু ওটা প্রকাশ করতে পারবে না। সে কথাটা কিন্তু আমাদের বলেছেন যে ভালোবাসতে গেলে কিংবা ভালোবাসার যে ফিলিংসটা প্রকাশ করতে গেলে একটা নিরিবিলি ক্ষণের প্রয়োজন হয়। এবং এই নিরিবিলি ক্ষণ যাতে করে এমন ভাবে তৈরি করা উচিত, আমাদের জর্ডান বলেছেন যে ভালোবাসা নিরিবিলি ক্ষণটা এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে যখন প্রেমিক প্রেমিকা যখন প্রেম করছেন, এই প্রেমটা যাতে করে অন্য কারো সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের প্রেমিক প্রেমিকার লক্ষ্য রাখা উচিত। এবং তিনি কিন্তু এখানে একটা বিখ্যাত উক্তি রয়েছে, যে উক্তিটা কিন্তু বিসিএস পরীক্ষায় বারবার দিয়ে থাকে। এবং তিনি বলেছেন যে ফর গড সেক, ফর গড সেক, ফর গড সেক, ফর গড সেক, for God's sake hold your tongue, hold your hold your tongue and let me love, and let me love। এটা কিন্তু বিশেষ পরীক্ষা অনেকবার এসেছে, সামনেও আসতে পারে। অর্থাৎ আমাদের এই দ্য ক্যানোনাইজেশন এই পোয়েমের কিন্তু একটা বিখ্যাত উক্তি। আমাদের জর্ডান বলেছেন যে ফর গড সেক, অর্থাৎ এখানে তার এখানে ভালোবাসার মানুষই তার অপর পক্ষের ভালোবাসার থাকা মানুষের উদ্দেশ্যে বলছে যে ফর গড সেক্স মানে ফর গডস সেক মানে হচ্ছে আল্লাহর দোহাই লাগে। হোল্ড ইউর টাং মানে তোমার মুখটা একটু বন্ধ রাখো। অ্যান্ড লেট মি লাভ এবং তুমি আমাকে ভালোবাসো। এবং যখনই দেখবেন যে ভালোবাসার মধ্যে কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক ধরনের ঝগড়া হয়, ঝগড়া হওয়াতে হয়তো দেখা যায় যে কেউ কারোর সাথে 3 দিন 4 দিন 5 দিন কথাবার্তা বলে না, এবং দেখা যায় যে ওই ঝগড়া থেকে অনেক সময় ব্রেকআপ হয়ে যায়। এবং তখন তিনি আমাদের বলেছেন যখন আসলে ঝগড়াটা হবে, তখন যদি এই কথাটা তার প্রেমিক বা প্রেমিকার জন্য কেউ বলে যে ফর গড সেক মানে হচ্ছে আল্লাহর দোহাই লাগে। হোল্ড ইউর টাং মানে যখনই একটা উত্তেজনা মুহূর্ত থাকে, তখন কিন্তু দুজনের প্রতি মানে বিভিন্ন ধরনের বাক্য বিনিময় করতে থাকে। সে সময় বলেছেন যে আমাদের করা উচিত কি, যে ফর গড সেক হোল্ড ইউর টাং মানে আল্লাহর দোহাই লাগে তোমার মুখটা বন্ধ করো, অ্যান্ড লেট মি ডাউ এবং আমাকে ভালোবাসো। এই কথাটা কিন্তু আমাদের জন ডানের এই ক্যানোনাইজেশন পোয়েমের একটা বিখ্যাত উক্তি। এবং তিনি বলেছেন যে ভালোবাসতে হবে এমন ভাবে যাতে করে সেই ভালোবাসাটা অন্য যারা পথচারী আছে কিংবা অন্য যারা মানুষ আছে, সে আমাদের ভালোবাসাটা যাতে করে অন্য কারো পথের কাটা হয়ে না দাঁড়ায়, কিংবা আমাদের ভালোবাসার কারণে অন্য কেউ যাতে করে বিরক্ত না হয়। এই বিষয়টা কিন্তু আমাদের জন ডান তিনি এখানে তুলে ধরেছেন। আচ্ছা, এবার যাবো হচ্ছে আমাদের পরবর্তী কবিতা জন ডানের, তাই সেটা হচ্ছে এ ভেলডিকশন ফরবিডিং মর্নিং, এ ভেলডিকশন ফরবিডিং মর্নিং। আচ্ছা, তো এইবার আমরা যেখানে যাব যে ভেলডিকশন ফরবিডিং মর্নিং, মূলত আমাদের এই কবিতা আমাদের জন ডান তার স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি রচনা করেছেন। এবং তিনি একটা সময় তার ক্যারিয়ারের একটা সময় তিনি আসলে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন। তো তার স্ত্রী কিন্তু তাকে অনেক ভালোবাসতো। এবং তিনি যখন ইংল্যান্ড থেকে প্যারিসে চলে যান, তখন তার স্ত্রী কিন্তু তাকে অনেক বিরক্ত করতো যে তুমি আসলে আমার দেশে মানে ইংল্যান্ডে কবে আসবা, কবে তোমার সাথে আবার আমার সাক্ষাৎ হবে। সে ভালোবাসার জায়গা থেকে কিন্তু তিনি তার হাজবেন্ডকে বিরক্ত করতো যে তুমি কেন এত দূরে গেলে, তুমি কবে আসবে, বা বিরক্ত করতো। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের জন ডান তিনি একটা কবিতা রচনা করেছেন যার নাম ছিল হচ্ছে ভেলডিকশন ফরবিডিং মর্নিং, মূলত তার স্ত্রীকে উদ্দেশ্য করে। এবং তিনি তার স্ত্রীকে এই কবিতা বলেছেন যে তুমি যদি আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসো, যে তুমি যে আমার কাছে ঘ্যান ঘ্যান করছো যে আমি কবে আসবো কিংবা তুমি আমাকে মিস করছো, এই কথা যে তুমি আমাকে বলছো, এই কথা বলাতে ভালোবাসার যে মূল তাৎপর্য সেটা কিন্তু আসলে দূরে সরে যাচ্ছ। এবং তুমি যদি এই কথাগুলো বলে আমাদের রিলেশনের মধ্যে কিংবা আমাদের সম্পর্কের মধ্যে আসলে দুঃখের বিষয়টি নিয়ে আসো, বেদনার বিষয়টি নিয়ে আসো, যে তুমি আমার থেকে অনেক দূরে বলে তুমি কষ্টে আছো, তাহলে কিন্তু ভালোবাসার যে মেন উদ্দেশ্য, তার কথা অনুযায়ী ভালোবাসায় কোনো দুঃখ কষ্ট থাকবে না। ভালোবাসা প্রেম সবসময় অমর, এবং প্রেম মানে হচ্ছে তার ভেতরকার যে মানে এক কথায় প্রেম মানে হচ্ছে তার অসাধারণ অনুভূতি সবসময় প্রকাশিত হবে, এখানে কোনো ধরনের দুঃখ কষ্ট থাকবে না। এই প্রেম হচ্ছে আমাদের জনটার বিশ্বাস করতেন। তো যখন তার স্ত্রী তাকে আসলে বারবার বলতো যে তুমি কবে আসবে, তখন কিন্তু তিনি সে উদ্দেশ্য করে সে কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে তুমি যদি আমাকে এরকম বারবার বিরক্ত করো, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার প্রতি আমার একটা কষ্ট জন্মাবে, যে কেন আমার স্ত্রী বারবার আমাকে বিরক্ত করছে। সেখানে কিন্তু প্রেম ভালোবাসার যে আনন্দ পাওয়া যায়, পুলকিত হয়, সেটা কিন্তু মূলত থাকবে না। এবং এর জন্য কিন্তু তিনি আমাদের এই ভেলডিকশন ফরবিডিং মর্নিং পোয়েমটি রচনা করেছেন। তো বিসিএস যদি প্রশ্ন এসে থাকে, তাহলে কিন্তু অনেকভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যে জন ডানকে কি বলা হয়, তাকে ভালোবাসার কবি বা দা পোয়েট অফ লাভ এবং মেটাফিজিক্যাল পোয়েট বা আধ্যাত্মিকতার কবি বলা হয়। এবং তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে লাভ ইজ নট সো পিওর অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অ্যাজ দে ইউজ টু সে, এটা তার একটা বিখ্যাত উক্তি। এবং তার যে 4টা কবিতা আছে
দ্য গুড মরো, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন এবং হচ্ছে ভেলিউশন ফরবিডিং মর্নিং। এবং এই ক্যানোনাইজেশন থেকে যে উক্তিটা কিন্তু বারবার পরীক্ষা আসে সেটা হচ্ছে ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, সবাই লিখেছেন ক্লিয়ার। এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী টপিকে। আচ্ছা, এরপরে আমরা যে কবিকে পড়বো তার নাম হচ্ছে জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার। আচ্ছা, এরপরে যাবো হচ্ছে আমরা জন ওয়েবস্টারে। জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার। আচ্ছা, জন ওয়েবস্টারকে মূলত উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা যেটা দেখেছিলাম যে উইলিয়াম শেক্সপিয়ার মূলত তার আসলে ট্র্যাজেডি বা তার যে ড্রামাটিক তিনি যে সমস্ত নাটক রচনা করেছেন সেই ড্রামার জন্য তিনি মূলত বিখ্যাত ছিলেন। এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে সমস্ত আমরা ড্রামা দেখেছিলাম, নাটক দেখেছিলাম, সেগুলো কিন্তু বেশিরভাগই ছিল ট্র্যাজেডি টাইপের রচনা, মানে হচ্ছে বিয়োগান্তক নাটক। তো এই রেনেসা পিরিয়ডের ভেতরে যদি বিয়োগান্তক নাটকের দিকে তুলনা করি, যে যেই নাটকের ভেতরে আসলে ট্র্যাজেডি টাইপের নাটক, যে নাটকগুলো দেখলে মানুষের মনের মধ্যে আসলে বেদনা প্রশমিত হয়, সেই নাটকের দিক থেকে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের পরে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে যে ব্যক্তি সবচেয়ে বেশি অবদান রেখেছেন এই ট্র্যাজেডি নাটকের ক্ষেত্রে, তার তার নাম কিন্তু চলে আসে। তার সেক্ষেত্রে তার যার নাম চলে আসে তিনি হচ্ছেন আমাদের এই জন ওয়েবস্টার, যিনি ছিলেন হচ্ছে জ্যাকোবিন এজের একজন বিখ্যাত কবি। এবং তার তো হচ্ছে দুইটা বিখ্যাত ট্র্যাজেডি আছে। একটা ট্র্যাজেডির নাম হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি। অফ মালফি। তার বিখ্যাত ট্র্যাজেডি দ্য ডাচেস অফ মালফি। তো দ্য ডাচেস অফ মালফি বিখ্যাত ট্র্যাজেডির যারা মূলত যারা কেন্দ্র চরিত্রে ছিলেন, সেখানে আসলে কেন্দ্র চরিত্রে ছিলেন হচ্ছে দ্য ডাচেস অফ মালফি, অর্থাৎ যার নামে নামকরণ করা হয়েছে এই দ্য ডাচেস অফ মালফি ছিলেন হচ্ছে এখানকার কেন্দ্রীয় চরিত্রে। এবং তিনি ছিলেন হচ্ছে বিধবা এবং সুন্দরী। এই মেয়েটা ছিল হচ্ছে বিধবা এবং সুন্দরী। এবং এই মেয়েটা কিন্তু আমাদের এই ডাচেস অফ মালফি যার নামে কিন্তু আমাদের ট্র্যাজেডির নামকরণ করা হয়েছে, তিনি কিন্তু আমাদের এখানে কেন্দ্রীয় চরিত্রে বা প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে ছিল। এবং তার আসলে দুইজন ভাই ছিল। একজন নাম হচ্ছে ফার্ডিন্যান্ড 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 এবং আরেকজন নাম হচ্ছে কার্ডিনাল। ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল কিন্তু তার আসলে দুইটা ভাই ছিল। এবং তার এই দুইটা ভাই কখনোই চায়নি যে তার এই বোন দ্য ডাচেস অফ মালফি আসলে পুনরায়, মানে বিধবা হওয়ার পর পুনরায় বিয়ে করুক, সেটা কিন্তু তার দুই ভাই কখনো চায়নি। এবং না চাওয়ার কারণ কিন্তু ছিল তাদের আসলে সম্পত্তির প্রতি লিপ্সা ছিল, যে অন্য নতুন কেউ আসলে, নতুন দুলাভাই আসলে কিন্তু সে আমরা যে সম্পত্তি ভাগ করবো সেখানে আমাদের হয়তো বা হানা দিতে পারে। এই দিক থেকে তারা চায়নি তার বোন আসলে বিবাহ করুক। কিন্তু এই সময় দেখা যায় তিনি বিধবা থাকার অনেক বছর পরে তিনি একটা ছেলের প্রেমে পড়েছিল। এবং সেই ছেলেটার নাম ছিল হচ্ছে অ্যান্টোনিও। সেই ছেলেটার নাম হচ্ছে অ্যান্টোনিও। সেটার নাম ছিল, অর্থাৎ দ্য ডাচেস অফ মালফি সেই এই দ্য ডাচেস অফ মালফি ট্র্যাজেডির আসল সুন্দরী মহিলা। তিনি বিয়ে মানে বিধবা থাকাকালীন, বিধবা হওয়ার পরে তিনি অনেক বছর পরে একটা ছেলের প্রেমে পড়েছিল। সেই ছেলের নাম ছিল হচ্ছে অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও সাথে রিলেশন থাকা অবস্থায় কয়েকদিন পরে জানা যায় যে সে বিয়ে ছাড়া অবস্থায় তাদের মধ্যে একটা মানে বাচ্চা জন্ম হয়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে ওই এলাকার মধ্যে আসলে হইচই শোরগোল পড়ে যায়। তো
তো এই বিষয়গুলোর কিন্তু পরবর্তী একটা ট্র্যাজেডি, একটা মর্মান্তিক রূপে কিন্তু এই বিষয়গুলো পরবর্তীতে রূপ নেয়। তো এইভাবে কিন্তু চমৎকার একটা ট্র্যাজেডি রচনা করেছিলেন কিন্তু জন ওয়েবস্টার। এবং বিসিএস এ কিন্তু আসতে পারে দ্য ডাচেস অফ মালফি, এটা আসলে কোন টাইপের রচনা, উত্তর হবে এটা হচ্ছে ট্র্যাজেডি টাইপের রচনা। এবং এভাবে আসতে পারে যে দ্য ডাচেস অফ মালফি এটা আসলে কার রচনা, এটা হচ্ছে জন ওয়েবস্টার রচনা। এবং জন ওয়েবস্টার কে ছিলেন? জন ওয়েবস্টার হচ্ছে মূলত একজন দ্য জ্যাকোবিন এইজের একজন ড্রামাটিস্ট ছিলেন। আচ্ছা, এবং যদি আমরা পরবর্তী তার ট্র্যাজেডির দিকে দেখি, সেটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। দ্য হোয়াইট ডেভিল, দ্য হোয়াইট ডেভিল হচ্ছে তার পরবর্তী বিখ্যাত ট্র্যাজেডি, দ্য হোয়াইট ডেভিল। আচ্ছা, এই হোয়াইট ডেভিলের মেইন বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর যে বিভীষিকা, অর্থাৎ মৃত্যু। এই এই হোয়াইট ডেভিলের মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। এবং এখানে যে বিষয়টি চলে আসে, এবং এখানে একটা নায়িকা দেখা যাচ্ছে, নায়িকার নাম ছিল হচ্ছে ভিটোরিয়া করম্বোনা। ভিটোরিয়া 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 করম্বোনা, করম্বোনা, করম্বোনা। তো ভিটোরিয়া করম্বোনা ছিল হচ্ছে এই যে ট্র্যাজেডির, এই ট্র্যাজেডির নায়িকা ছিলেন হচ্ছে ভিটোরিয়া করম্বোনা। তো দেখা যায় যে এই ভিটোরিয়া করম্বোনা ছিলেন হচ্ছে অসাধারণ সুন্দরী, এবং সুন্দরীর পাশাপাশি তার ভিতরে কিন্তু পাশবিক আচরণ, অর্থাৎ তিনি যেরকম ছিলেন সুন্দরী, এবং সুন্দরী থাকার পাশাপাশি তার মনটা কিন্তু সুন্দর ছিল না, তার মনটা ছিল হচ্ছে পাশবিক। তো দেখবেন যারা একটু বেশি সুন্দর হয়ে থাকে, সবাই না, কিছু কিছু মেয়েরা আছে নিজেদের নিজেদের সৌন্দর্যের জন্য একটু বেশি গর্ব করে থাকে, এবং তাদের মধ্যে একটু পাশবিকতা বেশি দেখা দেয়। তো এই হোয়াইট ডেভিল ট্র্যাজেডিতে ভিটোরিয়া করম্বোনাকে নিয়ে মূলত পরবর্তীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। এবং সেই বিশৃঙ্খলার জন্য দেখা যায় যে একটা ফ্যামিলি এর পর্যন্ত আসলে ভেঙে যায়, এবং সেখানে ভিটোরিয়া কিন্তু একসময় মৃত্যু হয়। এবং সেই মৃত্যুর দিকে কেন্দ্র করে কিন্তু মূলত আমাদের দ্য হোয়াইট ডেভিল রচনা করেছিলেন আমাদের সেই বিখ্যাত বিখ্যাত লেখক জন ওয়েবস্টার, যিনি কিনা ছিলেন দ্য জ্যাকোবিন এইজের কবি। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে দ্য হোয়াইট ডেভিলের বিখ্যাত চরিত্র কে? তার নাম হচ্ছে ভিটোরিয়া করম্বোনা। এবং এই দ্য হোয়াইট ডেভিল এটা কিন্তু ছিল মূলত একটা ট্র্যাজেডি, মূলত একটা ট্র্যাজেডি টাইপের রচনা। আচ্ছা, চলে গেল হচ্ছে আমাদের, তো এই মধ্য দিয়ে কিন্তু আমাদের জ্যাকোবিন নেস্ট বলেছে, এটা কিন্তু ছোট একটা চ্যাপ্টার, 1603 থেকে 1625 অনলি। এবং এই দুজন কবি সাহিত্যিকের মধ্য দিয়ে কিন্তু আমাদের দ্য জ্যাকোবিন নেস্ট এটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা এখন যাব হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ভূমিকা, সেগুলো আমরা আজকে জানবো। এবার শুরু করবো হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সময়টা হচ্ছে 1660 থেকে 1798, 1660 থেকে 1798, 1798। আচ্ছা, এই যুগে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, সর্বপ্রথম সেটা আসলে স্যাটিরিক্যাল, স্যাটিরিক্যাল। আমি যদি একটু বাংলা সাহিত্যের দিকে ফিরে যাই, বাংলা সাহিত্যে যখনই আপনি বলবেন যে ব্যঙ্গাত্মক রচনার জন্য মূলত কে বিখ্যাত ছিলেন, তখন কিন্তু যার নাম সবার আগে আগে আসবে তিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ইংরেজি সাহিত্যে যেরকম যদি বলা হয় যে ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক সাহিত্যকর্মের জন্য আসলে বিখ্যাত কারা ছিলেন, এবং আপনি যখন ইংরেজি সাহিত্যে এই প্রশ্নের উত্তরটা চাবেন, তখন কিন্তু চলে আসে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কথা। অর্থাৎ দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যে সমস্ত কবি সাহিত্যিক ছিলেন, সেই কবি সাহিত্যিকের সাহিত্য রচনা মূল সুরে কিন্তু ছিল স্যাটিরিক্যাল বা ব্যঙ্গাত্মক ধর্মী রচনা। তো আমরা যখনই আরো ভিতরে যাব, মানে প্রবেশ করবো, তখন কিন্তু বিষয়গুলো আরো প্রমাণিত হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল। অর্থাৎ আমাদের এই দ্য নিও দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যারা কবি সাহিত্যিক ছিলেন, তাদের যে সাহিত্য রচনার ভেতর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল। তারা হচ্ছে আসলে গঠনমূলক, মানে হচ্ছে গতানুগতিক ওয়েতে তারা মূলত সাহিত্য রচনা করতেন, এবং তাদের মধ্যে আসলে যে একটা ইউনিকনেস আনতে হবে, একটা যে মাধুর্যতা আনতে হবে, একটা মানে আমি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যেতে গেলে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়, সেই জেনারেশন অনুযায়ী চলতে হয়, কিন্তু তাদের মধ্যে ওই প্রবণতা কিন্তু নাই বললে চলে। এবং তাদের মধ্যে কিন্তু আসলে গতানুগতিক, অর্থাৎ সেখানে গ্রিক ও রোমান সাহিত্য, সেখানে গ্রিক ও রোমান সাহিত্য, গ্রিক ও রোমান সাহিত্য,
গ্রিক ও রোমান সাহিত্য অনুকরণে কিন্তু তারা আসলে বেশিরভাগ কাব্য বেশিরভাগ সাহিত্যকর্ম রচনা করে থাকেন। অর্থাৎ তাদের ভেতরে যে নতুনত্ব আনতে হবে, তাদের মধ্যে যে একটা গবেষণার মধ্য দিয়ে জাতিকার নতুন নিত্য নতুন কিছু দিতে হবে, সেটা কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা কি করতো, তারা হচ্ছে অনুকরণ করতো যে আমার আগে যারা কবি সাহিত্যিক ছিলেন তারা কোন ধারায় রচনা করেছেন, সেগুলো কিন্তু তারা বেশি অনুকরণ করতো, এবং সেক্ষেত্রে তারা কিন্তু গ্রিক ও রোমান সাহিত্যিকদের সাহিত্যকর্মকে তারা অনুকরণ করে স্ট্রাকচারাল বা গতানুগতিক ওয়েতে তারা কিন্তু এই কবি সাহিত্য, এই সাহিত্যকর্ম রচনা করতেন। আচ্ছা, আরেকটা যেটা দেখা যায় সেটা তারা আসলে প্রচুর থিঙ্কিং করতো, তারা আসলে প্রচুর থিঙ্কিং, অর্থাৎ তাদের ভেতর তারা কিন্তু প্রচুর থিঙ্কিং তারা আসলে প্রচুর চিন্তা ভাবনা করতো। চিন্তা ভাবনা করলেও তাদের কিন্তু ফলাফল ছিল শূন্য। তো অনেকে দেখবেন যে লেখাপড়া করে বিসিএস এর জন্য 12-13 ঘন্টা 15 ঘন্টা কিন্তু পরে দেখা যায় এই এই ধরনের ক্যান্ডিডেটও কিন্তু অনেক সময় মানে বিসিএস এ পাশ করতে পারে না। তো ওরকম এরকম মানে ক্যান্ডিডেট যেরকম যারা ঘন্টা ধরে লেখাপড়া করে, এরা যেরকম স্ট্র্যাটেজি ফর্মুলা না করলে মানে কৌশলী না হলে যেরকম প্রিলি পাস করতে পারে না, তেমনি ভাবে কিন্তু এই যুগের কবি সাহিত্যিকরা আসলে অনেক থিঙ্কিং করতো, অনেক আসলে বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করার ফলেও তারা কিন্তু আসলে অতটা বেশি সমৃদ্ধশালী হতে পারেনি এই দা নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। তবে তাদের যে কবিতার হাব ভাব, তাদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা খুবই আসলে চিন্তা করতেন। এটাও কিন্তু আমাদের দা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর একটা দেখা যায় সেটা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটি। আর্ট ফর হিউম্যানিটি, আর্ট ফর হিউম্যানিটি, আর্ট ফর হিউম্যানিটি, অর্থাৎ মানবতার জন্য যে মানুষের কাজ করা উচিত, মানবতার ডাকে যে মানুষের সাড়া দেওয়া উচিত, এবং মানবতার ডাকে মানুষের যে অংশগ্রহণ করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু আমাদের তুলে ধরেছিলেন দা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকরা। হ্যাঁ, তাদের মধ্যে একটা গুণ ছিল, তারা আসলে তাদের যা সাহিত্যকর্মের মধ্য দিয়ে তারা জাতিকে আহ্বান করতেন যে বিশ্ব মানবতার দিকে সাড়া দিতে হবে, এবং তারা মানবতাকে একটা আর্ট বা শিল্প হিসেবে দেখতেন, যে যার ভেতরে মানবতা আছে তার ভেতরে আসলে শিল্পের সে মনোভাবতা বিদ্যমান থাকে। তো এটাও কিন্তু আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি সাহিত্যিকদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এই যুগকে এই যুগকে আবার তিনটা ভাগে, দা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই যুগকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে, এবং সেই তিনটা ভাগকে বের করার জন্য সহজ একটা সূত্র আছে, ছন্দ আছে, মনে রাখবেন ছন্দটা। এটা হচ্ছে রাজ গেল রাজশাহী প্যারিস রোডে, রাজশাহীর প্যারিস রোডে, রাজশাহীর প্যারিস রোডে, রাজশাহীর প্যারিস রোডে। তো যারা রাজশাহী ইউনিভার্সিটি বা এদিকে থেকেছেন বা রাজশাহী ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন, তারা কিন্তু প্যারিস রোড চিনে থাকবেন, এবং অন্যান্য সবারও জানা থাকতে পারে। তো হচ্ছে রাজশাহীর প্যারিস রোডে। রাজশাহী ইউনিভার্সিটি খুবই সুন্দর একটা রোড, প্যারিস রোড। যেখানে আমরা যে জর্ডানে যে কবিতা পড়ছিলাম, যে ভালোবাসার কবিতা, এই প্যারিস রোডে কিন্তু অসংখ্য এই কপতি প্রেমিকা দেখা যায়, যেটা আমাদের আজকের কবি জর্ডানের সাথে মিল রয়েছে। আচ্ছা, তো হচ্ছে রাজশাহীর প্যারিস রোড, এটা হচ্ছে আমাদের একটা ছন্দ, মনে রাখার ছন্দ। তো মনে রাখবেন এই আর হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড, এবং এতে হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড, অগাস্টান পিরিয়ড, এবং জেতে হচ্ছে দ্য এজ অফ জনসন, এবং জেতে হচ্ছে দ্য এজ অফ জনসন, তো আমরা জানলাম যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যে সমস্ত বৈশিষ্ট্য আছে, যেমন স্যাট্রিক্যাল ব্যঙ্গাত্মক, স্ট্রাকচারাল মানে গঠনমূলক বা গতানুগতিক, থিঙ্কিং মানে অনেক চিন্তা, আর্ট ফর হিউম্যানিটি মানে হচ্ছে মানবতার জন্য শিল্প, এবং এগুলো হচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে মূলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, আর একটা দ্য অগাস্টান পিরিয়ড, এবং আরেকটা হচ্ছে দ্য এজ অফ জনসন। তো এই তিনটা সূত্র মনে রাখা সহজ টেকনিক হচ্ছে রাজশাহী প্যারিস রোডে, আর এ হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, এতে হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড, এবং জেতে হচ্ছে দ্য এজ অফ জনসন। তো এই ছিল হচ্ছে মূলত আজকের ক্লাসে মূলত একটু মানে ছোট চ্যাপ্টার, এজন্য কিন্তু আমাদের আজকের ক্লাসটি দ্রুত শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু আগামীকাল তোমার রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড কিন্তু আগামীকাল শেষ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। আজকে ছোট ক্লাস ছিল, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল বড় চ্যাপ্টার, আগামীকাল বেশি পড়াতে হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।